আচ্ছা, তারপরে আছে কি, তারপরে চলে গেলাম আমরা, প্যারাগ্রাফ গেল, এই যে এটা কি, এটা হচ্ছে কি লাইনের স্পেসিং, লাইনের দূরত্ব, একটা লাইন থেকে যে আরেকটা লাইনের দূরত্ব হবে এটা কতটুকু হবে। ধরো আমরা এন একটা কিছু লিখলাম, এন একটা কিছু লিখলাম, এন একটা কিছু লিখলাম, এখন মাঝখানের দূরত্বগুলা কি করতে চাইতেছি, কমাইতে চাইতেছি। এই জন্য আমরা কি করলাম, এই পুরা লেখাটারে সিলেক্ট দিলাম, সিলেক্ট দেওয়ার পরে দেওয়া এন থেকে 1.0, 1.15 বা বাড়াইতে পারবো, কমাইতে পারবো। আর যদি চাই যে না, আমার মাঝখানে যে প্যারাগ্রাফ আছে, আমরা কিন্তু নর্মালি আবার এখান থেকে স্যাম্পল টেক্সটটা কপি করে নিয়ে গেলাম, পেস্ট, নিচে আইসা আবার পেস্ট, নিচে আইসা আবার পেস্ট, এবং এখানে একটা এন্টার দ্য প্যারাগ্রাফ বানাই দিলাম। এখন দাও, এখান থেকে কিন্তু এখান পর্যন্ত একটা প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ যখন হইছে তখন কি এত গ্যাপ আছে মাঝখানে? কিন্তু এখানে সবগুলো আমাদের কেন আলাদা আলাদা গ্যাপ? হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে আলাদা আলাদা প্যারাগ্রাফ। দেখো বইয়ে সবসময় একটা প্যারাগ্রাফের মাঝখানে দূরত্বটা একটু নর্মাল লাইনের থেকে একটু বেশি থাকে কিন্তু। তো এখানে দাও, যখন এখান থেকে এখানে একটা প্যারাগ্রাফ, এখানে লাইন কম, এই যে এখান থেকে এখানে প্যারাগ্রাফ একটা, এখানে দূরত্ব কম, পরে আবার এখানে যেহেতু একটা প্যারাগ্রাফ গ্যাপ আছে, এখানে একটা বেশি দূরত্ব, তারপরে এখান থেকে আবার একটা প্যারাগ্রাফ, আমরা কিন্তু দেখে বুঝে যাচ্ছি যে এখানে 1 2 3 4টা প্যারাগ্রাফ, আর এখানে 1 2 3 4 5 6টা। আমি যদি বলি যে উপরেরটা যে নিলাম ভালো কথা, সে প্যারাগ্রাফ যেহেতু বুঝছে, হ্যাঁ, এই জন্য সে কি করছে, লাইন দিছে, কিন্তু আমার মাঝখানে তো দূরত্ব দরকার নাই। আমি তারে বলে দিব যে প্যারাগ্রাফের মাঝখানে যে অতিরিক্ত স্পেসটা নিছো এটা আমার দরকার নাই, তুমি কাইটা দাও। তখন কি করতে হবে, এটা পুরা লাইনটারে সিলেক্ট দেওয়ার পরে এই যে এখানে গিয়ে দেওয়া রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ মানে প্রতিটা প্যারাগ্রাফের পরে যে স্পেসটা থাকে এটা কি হবে, রিমুভ হয়ে যাবে। এখন কিন্তু এই লেখা আর এই লেখা একই হয়ে গেছে। আবার যদি এখানেও যদি তুমি প্যারাগ্রাফের মাঝখানে গ্যাপটা বাদ দিতে চাও, তখন এটা সিলেক্ট দেওয়ার পরে এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। আর যদি প্যারাগ্রাফের পরে স্পেসটা আবার লাগে, তাহলে এখান থেকে এড স্পেস আফটার, ঠিক আছে, একটু গেল। তারপরে আর দুইটা আছে, এটা দেখা শেষ করে ফেলি নাকি? আচ্ছা, তারপরে আসে কি, থিম কালার। থিম কালার, থিম কালার বলতে কি, আমরা এখানে এর আগে হাইলাইট দেখছিলাম না, টেক্সট হাইলাইট। টেক্সট হাইলাইট হয় কি, যখন শুধুমাত্র লেখার উপরেই হয় টেক্সট হাইলাইট কালার, লেখা ছাড়া কিন্তু হাইলাইট কালার হয় না। আর এটা হচ্ছে কি থিম কালার। থিম কালারটা হবে, ধরো এটা সিলেক্ট দিলাম, সিলেক্ট দেন থেকে ইয়েলো দিলাম, এটা কিন্তু, আচ্ছা এটা না, আমরা আমরা একটু ব্রেক নিই, একটু ব্রেক নেই, ব্রেক নেই। আচ্ছা, এটা না, অন্য একটা লাইনে দেয় না, ঝামেলা করো। ধরো এন একটা প্যারাগ্রাফ, ব্রেক নিলাম, এন একটা প্যারাগ্রাফ, ব্রেক নিলাম, এন একটা ব্রেক, এখানে এটা সিলেক্ট দে, এখন যদি এন থেকে কালার দিই, কি হলো, এটার পিছনে কোনো কালার আছে? আচ্ছা, এটা মধ্যে সম্ভবত কোনো গ্লিচ আছে, এটা হবে এটার নিচে পুরাটা আমাদের কালার হয়ে যাবে, কিন্তু হইতেছে না তারা। এই যে এটা আবার হইলো, এটা হইলো নাকি? আচ্ছা, এনে কোনো একটা গ্লিচ হইতেছে, এই জন্য দেখাইতেছে না, তোমরা ওইগুলাতে ট্রাই করে দেখো তো হয় কিনা। এটা হচ্ছে মূলত হচ্ছে কি, এই পুরা লাইনটা, এটা যেমন হলুদ হইছে না, এই পুরা লাইনটা হলুদ হয়ে যাওয়ার কথা, এই পুরাটা, কিন্তু এনে পুরাটা বাকি রয়েছে, কিন্তু যে এনে লেখা একটু অংশ হইতেছে না, এটা কোনো গ্লিচ আছে এনে। আচ্ছা, হ্যাঁ, এটা শুধু লেখা, আর এটা হচ্ছে লেখা হবে লেখার বাহিরে হবে, দুই জায়গাতেই হয়, ঠিক আছে। আচ্ছা, এটা তোমরা ওই কম্পিউটার গুলো দেখে ট্রাই করে দেখো, হওয়ার কথা এটা। তারপরে কি আছে, বর্ডার। বর্ডার মানে কি, আমি চাইতেছি এই যে এখানে একটা লাইন আছে, আমি চাইতেছি এই যে এই লাইনগুলো চতুর্দিকে একটা বর্ডার দরকার, চতুর্দিকে একটা দাগ দরকার। তখন আমরা এই যে এখান থেকে গিয়ে অল বর্ডার যদি করে দিই, বা আউটসাইড, আউটসাইড বর্ডার দিলে কি হবে, এটা চতুর্দিকে বর্ডার হবে। আউটসাইড বর্ডার মানে কি, এটা চতুর্দিকে বর্ডার হবে। আর যদি অল বর্ডার দেই তখন কিভাবে কাজ করবে আমি দেখাই, তাহলে আমার অনেকগুলা
ব্রেক নিতে হবে, লাইন ব্রেক নিলাম। এখন এটাকে সিলেক্ট দিয়ে বললাম কি অল বর্ডার। এখন অল বর্ডার দিলে প্রতিটা প্যারাগ্রাফ অনুযায়ী বর্ডার হয়ে যাবে। প্রতিটা প্যারাগ্রাফ অনুযায়ী, এই যে এন একটা প্যারাগ্রাফ, এন একটা প্যারাগ্রাফ, এন একটা প্যারাগ্রাফ, যে এন প্যারাগ্রাফ পাইছে, এন এসে বর্ডার নিয়ে নিছে। আর যদি বর্ডার না লাগে তাহলে কি করব, নো। ঠিক আছে, আর অল বর্ডার দিলে তো অল বর্ডার দিবই না, বর্ডার ছোট করা যাবে না, এটা পুরো লাইনে অটোমেটিক হয়ে যাবে। যদি বর্ডার ছোট দরকার লাগে তখন আমরা টেবিলে যাই নি, তখন কাজটা করতে হবে টেবিলে, টেবিল নেওয়া যায়। ঠিক আছে, যে আমার ওটুক দরকার বা এটুক দরকার, তখন টেবিল দিয়ে কাজটা করতে হবে। আর যদি নো বর্ডার দেয় তাহলে কোনো বর্ডার হবে না। আর বটম বর্ডার দিলে শুধু নিচের দিকে বর্ডার হবে, টপ বর্ডার দিলে শুধু উপর দিকে বর্ডার হবে, লেফট দিলে বামের দিকে হবে, রাইট দিলে ডানের দিকে হবে, আর আউটসাইড মানে শুধু বাহির দিকে হবে। আর অল বর্ডার তো চতুর্দিকে হবে। আর ইনসাইড বর্ডারটা এনে কাজ করবে না, কারণ ইনসাইডে এইরকম ভাবে কোনো মার্ক নাই, খালি এইভাবে আছে। এটা যখন টেবিলে যাব তখন আবার এটা কাজ করবে। তারপর ইনসাইড হরিজন্টাল বর্ডার একই কাজ করবে, ভার্টিক্যাল বর্ডার কাজ করবে না, কারণ লম্বা লম্বি এখানে কোনো লাইন নাই। যখন আমরা টেবিল নিব তখন লম্বা লম্বি লাইন আসবে। ঠিক আছে, আর এই যে বর্ডার এন্ড শেডিং এইগুলো আমরা পরে দেখব। এইগুলা আমরা যখন ইনসার্টে গিয়া টেবিলে যাব তখন আমরা পাই যাবো। ঠিক আছে, তখন বর্ডার এন্ড শেডিংটা দেখব। এটুকুই আছে। তাহলে আমরা কি পর্যন্ত শেষ ছিল, হোমের প্যারাগ্রাফ সেকশন শেষ। কালকে আমরা স্টাইল সেকশন আর এন্ডিং সেকশনটা হ্যাঁ শেষ করে ফেলব। আচ্ছা, আজকে দেখবো হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কি, অ্যালাইনমেন্ট কয় প্রকার জানো? অ্যালাইনমেন্ট হচ্ছে 4 প্রকার। লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, আরেকটা হচ্ছে জাস্টিফাইবল। আরেকটারে আমরা যদি একটু লেখা নিই তাহলে তুমি বুঝতে পারবা। ধরো আমরা নিলাম স্যাম্পল একটু টেক্সট নিলাম, লরেন ইপসাম, এতে লেখা নেই হেনাই নে পেস্ট করলাম, আবার পেস্ট করলাম, একটু বড় করলাম। এখন লেখাটা কোন দিক থেকে হইতেছে লেখাগুলা সবসময়, আমি যে নতুন করে লিখতেছি কিছু একটা, এটা কোন দিকে হইতেছে? হ্যাঁ, বাম দিকে হইতেছে। আমি চাইতেছি কি যে আমার লেখাটা এটা যেন মাঝখান বরাবর হয়, মাঝ বরাবর। এই জন্য কি করতে হবে, এটা সিলেক্ট দেওয়ার পরে, এই যে পুরাটা সিলেক্ট দেওয়ার পরে সেন্টার পজিশন করে দিলেই সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এখন যদি আমি কোনো কিছু লিখি তাহলে এই যে মাঝ বরাবর কিন্তু অটোমেটিক মাঝ বরাবর হইতে লাগবে। যখনই দেখবো যে আমরা কোনো কিছু একটা লিখতে চাইতেছি এটা মাঝ বরাবর দরকার, তখন আমরা সেন্টার অ্যালাইনমেন্ট অ্যাক্টিভ করে দিব। আর যদি এটা লেফট অ্যালাইনমেন্ট যে বাম দিক থেকে সমান হবে তাহলে এই যে লেফট অ্যালাইনমেন্ট করে দিব। আর যদি রাইট ডান দিক থেকে সমান দরকার হয় তাহলে রাইট অ্যালাইনমেন্ট অ্যাক্টিভ করে দিব। ঠিক আছে, তাহলে লেফট, সেন্টার, রাইট। আরেকটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই মানে হচ্ছে কি, এই যে এখান থেকে আমার লাইনগুলো সমান না, সমান্তরাল একদম সমান, সেম ভাবে এই দিক দিয়ে চাইতেছি এরকম সমান করব, তখন এটা পুরোটা সিলেক্ট দেওয়ার পরে আমরা এই, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জাস্টিফাই। আর এখানে যেগুলো আছে এইগুলা কি, এইগুলো হচ্ছে ইনক্রেস ইন্ডেন্ট, ডিক্রেস ইন্ডেন্ট। হ্যাঁ, আমরা সেম কাজটা আমি যদি একটু সিলেক্ট দিই, সিলেক্ট দিয়ে চাইতেছি কি এই লাস্টের লাইনগুলোর একটু ডাইনে চাপায় দিব, তখন আমরা কি করতে হবে, এটা সিলেক্ট দেওয়ার পরে যদি ট্যাব প্রেস করি, ট্যাব প্রেস করি তাইলে এই যে ডাইনে চাপতেছে, ট্যাব ট্যাব বাটনটা চিনছো সবাই, এই যে ট্যাব, এই যে ট্যাব। ঠিক আছে, তাহলে এই যে সিলেক্ট দিতে হবে, সিলেক্ট দেওয়ার পর ট্যাব দিলে ডানে যাবে, আর শিফট ধরে ট্যাব দিলে বামে আসবে। সেম ভাবে আমি যদি চাই পুরা লেখাটা ডাইনে যেতে চাই, তখন শিফট ট্যাব দিলে ডাইনে যাইতেছে, শিফট ধরে ট্যাব দিলে বামে আসতেছে। সেম কাজটা আমি এখানেও করতে পারি, এই যে ডাইনে যাইতেছে, এই যে বামে আসছে, এই যে ডানে। ঠিক আছে, এই পুরাটা হচ্ছে অ্যালাইনমেন্ট, সরি ইনক্রেস ইন্ডেন্ট আর হচ্ছে ডিক্রেস ইন্ডেন্ট, মনে থাকবে। ট্যাব দিয়েও কাজটা করা যায়, এনে ক্লিক দিয়েও কাজটা করা যাবে। এরপরে আসি, এখানে আছে কি শর্ট, ডাটা শর্ট, শর্ট অ্যান্ড ফিল্টার বলে এটারে। যদি বলে ডাটা শর্টিং কয় প্রকার, ডাটা শর্টিং হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট। ডাটা শর্টিং কয় প্রকার, 2 প্রকার। আমি যদি এখানে ডাটা শর্টিং কি কাজে লাগে আমি যদি দেখাইতে চাই, ধরো আমরা লিখলাম কি
2, তারপর লিখলাম 1, তারপর লিখলাম 3, তারপরে লিখলাম 5, উল্টাপাল্টা কিছু সিরিয়াল দিয়ে লিখতেছি 4। এই যে উল্টাপাল্টা সিরিয়াল দিলাম, এখন এই সিরিয়ালগুলো আবার আমি সুন্দর করে সাজাইতে দিতেছি, বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়, যেটাই হোক। তাহলে এই জন্য আমি কি করলাম, পুরোটাকে সিলেক্ট দিলাম, ফুল লেখাটা সিলেক্ট দিলাম। সিলেক্ট দেওয়ার পরে অ্যাসেন্ডিং এ গেলাম, শর্টিং এ গেলাম, ডাটা শর্টিং এ গেলাম। যাওয়ার পর এখানে সে কি অনুযায়ী শর্ট করবে, টেক্সট অনুযায়ী না নাম্বার অনুযায়ী? নাম্বার অনুযায়ী। যেহেতু এখানে 1 2 3 দেওয়া, যদি টেক্সট হইতো কখন, যদি এ বি সি ডি হইতো তাইলে হইতো টেক্সট। তাই আমরা তাকে বলে দিতে হবে যে তুমি নাম্বার অনুযায়ী কাজগুলা মানে সিরিয়ালগুলা সাজাবা। তারপরে ওকে দিলাম। আরেকটা হচ্ছে ডেট, আসতেছি আমি। তাহলে এই যে 1 2 3 4 5, ঠিক আছে। আবার এইটার পরিবর্তে যদি আমি দিতাম যে বি এ সি ই তারপর টি, এখন আবার সিলেক্ট দিলাম। সিলেক্ট দেওয়ার পরে আবার গেলাম শর্টিং এ। এখন বলে দিতে হবে টেক্সট এবং অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে কি, ছোট থেকে বড়। আর যদি এখানে ডিসেন্ডিং দিয়ে দেই, ওকে দেই, তাহলে দেওয়া কি হয়, বড় থেকে ছোট। 1 2 3 ক্ষেত্রেও যেমন কাজ করবে, এবিসি ক্ষেত্রেও নাম্বার এবং টেক্সটের ক্ষেত্রে একইভাবে কাজ করবে, বড় থেকে ছোট। আচ্ছা, আরেকটা আছে ডেট। ডেট মানে হচ্ছে কি, ধরো আমি এটার সামনে একটা ডেট রাখলাম, আর ডেট যখন লিখবো তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের। এখানে যে ডেটের ফরম্যাটটা আছে, এই যে এখানে প্রথমে আছে মাস, প্রথমে কিন্তু মাস, পরে হইছে দিন, পরে হইছে বছর। তাইলে আমাদের এরকম ভাবে দিতে হবে। প্রথমে দিলাম 5/17/25, তারপর এখানে লিখলাম হচ্ছে 5/16/25। তারপরে আচ্ছা, তারপরে লিখলাম 5/18/25, 5/19/25। আচ্ছা, এইটুকুই রাখলাম। এখন আমরা আবার এদিকে চাইতেছি প্রথমে থাকবে 16, পরে 17, পরে 18, যদি অ্যাসেন্ডিং দেয়। আর যদি ডিসেন্ডিং দেয় তাহলে আগে 18, পরে 17, পরে 16। তাহলে আমরা আবার এখানে গেলাম, যাওয়ার পরে দিয়ে দিলাম কি ডেট, ফরম্যাটটা হবে ডেট। সে কিন্তু অটোমেটিকই বুঝে নিছে যে একটা ডেট। যদি অটো বুঝে নেয় তো অটো বুঝে নিলই, আর যদি না নেয় অটো বুঝা, তাহলে আমাদের এখান থেকে দেখাইতে দিতে হবে যে আমাদের কি দরকার। তারপরে আমরা কি করলাম, ওকে দিলাম। এই তো 18 17 16। এরকম যদি আরো 100টা না 500টাও যদি ডেট থাকতো, তখন মনে করো যে এখানে আবার আমি ফার্স্ট সবই তো 5 মাস দিলাম। যদি কোনো 6 মাস থাকতো, 4 মাস থাকতো, তখন সে মাস অনুযায়ী 4টা রাখলে উপরে, 5টা রাখলে নিচে, হ্যাঁ ছোট থেকে বড় হিসেবে সাজাই। যদি 10 কয়েক বছরের যদি দেও, তারপরে এই ডেট অনুযায়ী কয়েক বছরেরটাই ছোট থেকে বড় সাজাই। মানে আগের যে ডেটটা আগে রাখবো, পরের যে ডেটটা পরে রাখবো, ঠিক আছে। তারপরে কি করলাম, আমি এটারে বাদ দিয়ে দিলাম, এটা ওকে, এটা কোনো সমস্যা নাই। আর এখানে হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ হচ্ছে কি, কোথায় একটা প্যারাগ্রাফ হইছে সেইটা একটা চিহ্ন আকারে দেখাবে যে এই জায়গায় একটা প্যারাগ্রাফ হইছে। ধরো আমরা প্যারাগ্রাফ এনে বর্তমানে কয়টা বলতে পারবা, 3টা, 1 2 3। আচ্ছা, এখন কয়টা হইছে, এখন কয়টা হইছে, এখন কয়টা হইছে। এই যে এন্টার দিতেছি মানে কি, এক একটা প্যারাগ্রাফ হইতেছে। কিন্তু আমি যদি এখানে পি তে ক্লিক দিই, তাহলে দাও এখানে একটা প্যারাগ্রাফ, এখানে একটা প্যারাগ্রাফ, এখানে একটা প্যারাগ্রাফ, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা প্যারাগ্রাফ। আমি যদি এখানে এখানে যাই, দাও না, ঠিক আছে। তে 12 জায়গায় কি হইছে, প্যারাগ্রাফ হইছে। তে কোথায় একটা প্যারাগ্রাফ শুরু, এটা যা সে দেখাবে। আচ্ছা, তাইলে আমি এটা আবার ক্লোজ করে দিলাম, এটা দরকার লাগে না। যদি কখনো এখানে চাপ লাগে চলে আসে, তখন এটা অফ করে দিলেই হয়ে যাবে।